ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় আছেন 10 জন নারী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রার্থী তালিকায় আছেন নতুন পুরাতন মুখ, আছেন গুম হওয়া নেতাদের স্বজনরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দেশব্যাপী মানুষের কৌতূহল ছিল। মনোনয়ন চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে মনোনয়ন পাওয়া 237 জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। মনোনয়ন তালিকায় আছেন 10 জন নারী। তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 এই 3 আসন থেকে লড়বেন তিনি। এর আগে সব নির্বাচন মিলে 23টি আসনে নির্বাচন করেছেন তিনি এবং শতভাগ বিজয়ের রেকর্ড আছে বেগম জিয়ার। বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম মনোনয়ন পেয়েছেন ফরিদপুর 2 আসন থেকে। তার পাশের আসন ফরিদপুর 3 থেকে লড়াই করবেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়েব ইউসুফ আহমেদ। মানিকগঞ্জ 3 আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী হারানুর রশিদের মেয়ে ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। শেরপুর 1 থেকে মনোনয়ন পেয়েছেন সানসিলা জেবরিন। 2018 সালেও মনোনয়ন পেয়েছিলেন তিনি। 2001 সালের নির্বাচনে ঝালকাঠি 2 আসনে সংসদ সদস্য হয়েছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। ত্রয়োদশ সংসদেও তার উপর আস্থা দলের। যশোর 2 আসনে সাবিরা সুলতানা আর নাটোর 1 আসন থেকে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুমের শিকার বিএনপির সাংগঠনিক সম্পাদক M ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুজদির মনোনয়ন পেয়েছেন সিলেট 2 আসন থেকে। গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন ও গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দিয়েছে ঢাকা 14 থেকে। মোহন ইসলাম, 71, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী তালিকায় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। কাঙ্ক্ষিত মনোনয়ন পাওয়ায় দলীয় কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করেছে কোনো কোনো এলাকায়, আবার কিছু আসনে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন কোনো কোনো নেতার অনুসারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সকালে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা জানান দলীয় কোন্দল ভুলে তারা ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন। এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তাকে মনোনয়ন দেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। আমার দলীয় সব নেতাকর্মী সব ভাইদের নিয়ে রূপগঞ্জ থেকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইভেন চাঁদা মুক্ত আমি একটা ইনশাল্লাহ একটা সমাজকে করব। এদিকে ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন বদলের দাবিতে রেলওয়ে স্টেশন অবরোধ করে ট্রেন আটকে বিক্ষোভ করে মনোনয়ন প্রত্যাশী আহমেদ তাইবুর রহমান হিরণের কর্মী সমর্থকরা। পরে যাত্রীদের অনুরোধে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে মনোনয়ন বঞ্চিত হয় মহাসড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন রাজনের বোন বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। শেরপুরের 3টি আসনের প্রার্থী ঘোষণার পর জেলায় বইছে আনন্দের জোয়ার। প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। ত্যাগী নেতাকর্মী যারা ছিল তাদেরও এই প্রত্যাশা ছিল যে আমি যদি মনোনয়ন পাই তাহলে এই ত্যাগী নেতাকর্মীরা দীর্ঘদিনের ত্যাগ পরিশ্রম তাদের সফলতা আমার এই মনোনয়নের মাধ্যমে আসবে। আমার প্রথম কাজই হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা এবং নারীদের শিক্ষার হার বাড়ানো। পটুয়াখালী 4 আসনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনের নাম ঘোষণা করায় কলাপাড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উৎসবের আমেজ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সকল নেতাকর্মীরা যদি ধানের শীষের পক্ষে আমরা কাজ করাতে পারি, ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে পারি, ইনশাল্লাহ এই আসনে আমাদের বিজয় সুনিশ্চিত। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি নেতা MA হান্নানকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। সোমবার রাতে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাস স্ট্যান্ড ও হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকিরবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাসিবা আলী বর্ণা, 71। রাজশাহীর 6টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। রাতেই নেতাকর্মী এবং সমর্থকরা শুভেচ্ছা জানাতে ভিড় করেন মনোনয়ন পাওয়া নেতাদের বাসভবন এবং অফিসে।
এ সময় প্রার্থীরা জানান সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। সোমবার রাতে দলীয় মনোনয়ন ঘোষণার পরই নির্বাচনী আমেজে মেতেছেন রাজশাহীর ৬টি আসনের বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নাম ঘোষণার পরে তার বাসায় শুভেচ্ছা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা। বঞ্চিত হয়েছিলাম আমরা এই রাজশাহীবাসী, আমাদের রাজশাহীবাসী চাই, মানে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আজকে জনাব মিজানুর রহমান মিনুকে আমাদের রাজশাহী সদর ২ আসনের মনোনয়ন দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করবে। তারেক রহমান বাংলাদেশের ব্র্যান্ড, সেরকম রাজশাহীকে যদি ব্র্যান্ড করা বলা হয় রাজশাহীর ব্র্যান্ডটাকে, সেটা হচ্ছে মিজানুর রহমান মিনু। এ সময় ধানের শীষে জয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে যাওয়ার কথা জানান মিনু। ইনশাল্লাহ আগামী দিনে আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করা, বিএনপি পরিবারের সবাই আমরা ভাই, আমরা সবাই একসঙ্গে মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করবে। ওদিকে পবা মোহনপুর নিয়ে গঠিত রাজশাহী ৩ আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ঘোষণার পরপরই আনন্দে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন পেয়ে মিলন জানান দল তার প্রতি যে আস্থা রেখেছে, এবার এই আসন থেকে ধানের শীষকে বিজয়ী করে সেই প্রতিদান দেবার পালা। কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোট দিনে, কখনো আমি তুমি ডামি দিয়ে সেই সমস্ত অপকর্মের কারণে তারা আজকে হচ্ছে দেশ ছাড়া। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, এটা আমরা চাই। সেই জন্য যারা প্রার্থী আছে তারা সবাই আশাবাদী, আমি শতভাগ আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে। এছাড়াও রাজশাহী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, রাজশাহী ৪ আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান, রাজশাহী ৫-এ পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী ৬ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। জনপ্রিয়তা নেই এমন ২ দলের উপর ভর করে বর্তমান সরকার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস আরও বলেন, তাদের নির্বাচনে বিজয়ী করতে সরকার চক্রান্ত করছে। দুপুরে ঢাকার সাবেক মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক ভেবে চিন্তে মনোনয়ন দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। এর আগে আলোচনায় দলের নেতা আব্দুস সালাম জানান, দেশকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, জামায়াতের বিরোধিতা বিএনপির নয়, বাংলাদেশের বিপক্ষে। একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। তারা আসলে এত লাভ হচ্ছে কেন? তারা লাভ হচ্ছে এই কারণে তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা তার হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এ সময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপনগর পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম, যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি। আমরা আগামীতে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে গণপ্রতিনিধিত্ব বা আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করায় ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কিছু দলের যৌক্তিক অযৌক্তিক চাপ নিয়েই বর্তমান কমিশন কাজ করছে বলে
অভিযোগ করেন দলের নেতা সাইফুল হক। সকালে কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। নির্বাচন কমিশনের উপর আমরা দেখছি বিভিন্ন দলের কিছু যৌক্তিক অনেকগুলো চাপও যেমন আছে, দেখেছি অযৌক্তিক অনেকগুলো চাপও আমরা লক্ষ্য করেছি। নির্বাচন কমিশনের জন্য এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, নির্বাচন কমিশন এবার তার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে সর্বোচ্চ তার যে মর্যাদা সেটাকে আসলে উন্নীত করা। আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, মনে করি এটা পুরোপুরি এখন জারি করাটা খুব বিবেচনার কাজ হবে না। ফলে আমরা স্ব প্রতীকে নির্বাচনের পক্ষে থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত এবং এনসিপি 20 ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেই বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো প্রার্থীর হয়ে পুলিশ সদস্য কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বৈঠকে নির্বাচন, সীমান্তের কিছু বিষয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কিনা সে বিষয়ে ভোটের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যেহেতু আপনারা এই পেশা অনেক দিন যাবত আছেন, অনেক সময় সত্যি থাকে না, বাট আপনাকে বক্তব্য। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান করে 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দিবাগত রাত 4টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়। আসন্ন নির্বাচনে অংশ নিতে এনসিপির সার্বিক প্রস্তুতি এবং পরিকল্পনা ও প্রার্থী বাছাই সহ বিভিন্ন নির্বাচনী কাজ পরিচালনার জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এসব কার্যক্রমের জন্য সাধারণ সম্পাদক পদে ডাক্তার তাসনিম জারাকে রাখা হয়। অন্য সদস্যদের মধ্যে আছেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল হালিম, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার, মোহাম্মদ তারিকুল ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে সৌদি আরব, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি কথা বলেন। মতৈক্যের গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক, একই সাথে আগামীর দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিবন্ধনে আরও 15 দিন সময় বাড়ানো দরকার বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের আমির। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অন্যকে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। কানাডার ভিসা দেওয়ার কথা বলে কারো কাছ থেকে নিয়েছেন 20 লাখ টাকা আর কারো কাছ থেকে 60 লাখ, এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা। অনুসন্ধানে জানা গেছে সিলেটের শাহেদ যুক্তরাজ্য রাষ্ট্রে বসে ভয়াবহ এই প্রতারণার ফাঁদ পেতেছেন। প্রতারণা করতে ছাড় দেননি নিজের স্ত্রীকেও। আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। এবং ইটালি পাঠাবে বলে দুজনকে জাল ভিসা দিয়ে নোয়াখালীর এই গৃহবধূ নিজের সন্তানকে নিয়ে কানাডায় পাড়ি জমাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ভাগ্য বদলের। তাই তো নিজের শেষ সম্বল বিক্রি করে একটি এজেন্সিকে 35 লাখ টাকা দিয়েছিলেন। এর কিছুদিন পর কাঙ্ক্ষিত সেই ভিসাও চলে এসেছিল। আত্মীয় পরিজন থেকে বিদায় নিয়ে রওনা হয়েছিলেন কানাডার পথে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে এয়ারপোর্টে গেলে। এয়ারপোর্টে যাই, তখন আমাকে অনেকক্ষণ কাউন্টারে যখন আমি এয়ারপোর্টে, তখন আমাকে অনেকক্ষণ দাঁড়া করে রাখে ওখানে। তখন ওরা আমাকে বলছিল যে এটা ফেক ভিসা। তখন আমাকে বলছিল যে এটা তো কিছু করার নাই, আপনাকে ফেক ভিসা দিছে, আপনার তো কানাডা যাওয়া হবে না।
আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, আপনাদের নইলে পুলিশ আপনাদেরকে ধরবে। দালাল চক্রের দেয়া এই ভিসাটি ফেক বলে সিল মেরে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই জাল ভিসার সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। জানা যায় এই চক্রের ফাঁদে পড়েছে আরও বহু মানুষ। এই যেমন নোয়াখালীর নাইমুল ইসলাম, মাদ্রাসায় চাকরির পাশাপাশি মসজিদে ইমামতিও করতেন। তিনিও পরিবার সহ কানাডায় গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন। ধার দেনা করে তিনিও এজেন্সিকে দিয়েছিলেন ৩৫ লাখ টাকা, বিনিময়ে তারও মিলেছে জাল ভিসা। ওনাদের কথার উপর বিশ্বাস করে ওনাদেরকে পাসপোর্টও দিয়েছি, টাকাও দিয়েছি। পরবর্তীতে ভিসা তো হয় নাই, যা হয়েছে সেটা জাল। মানে আমি এখন অর্থের জন্য এত বেশি হিমশিম আছি বা এত নাজুকতায় আছি, বা মানুষের কাছে আমি এখন যে আমার চেহারাটা দেখ, আমি যে একটা আলেম হিসেবে যে সম্মান পেতাম, মানুষদেরকে টাকা পয়সা নিয়ে আমার ওই সম্মান তো ক্ষুণ্ণ হয়েছে। এখন মানুষদেরকে কিভাবে তাদের টাকাগুলা, তাদের আমানতগুলা পৌঁছাই দিব, আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। এজন্য ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, কানাডায় যাওয়ার আশায় তারা সবাই ঢাকার মুন্সি এয়ার ট্রাভেলসে টাকা ও পাসপোর্ট জমা দিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা যায় এই ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম নামের একজন। সামিউল ইসলামের সাথে কথা বলে জানা যায় তিনি একটি দুটি নয়, এমন ৫টি পরিবারের ভিসার জন্য প্রায় ১.৫ কোটি টাকা নিয়েছেন। এসব টাকা ও পাসপোর্ট তিনি দিয়েছেন সিলেটের শাহেদ নামের এক ব্যক্তির প্রতিনিধিকে। ২০২৪-এর জুলাই মাসের ৯ তারিখে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় মোবাইলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওনার নাম হচ্ছে শাহেদ, উনি হলো লন্ডনে থাকে। পরবর্তীতে উনি আমাকে আগস্ট মাসে আমাকে বলতেছে, ভাই আমরা একটা কন্ট্রাক্ট পাইছি। তো কথা বলার পরে আমাকে উনি এক একটা প্যাসেঞ্জারের ফ্যামিলি বাবদ ৩৩ লাখ, যেগুলো ফ্যামিলি, আর যেটা সিঙ্গেল সেটা হলো ২৩ লাখ। এইভাবে তার বিভিন্ন অ্যাকাউন্টগুলো দিয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে আমি টাকা দিয়ে দিয়েছি। শাহেদ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে সবগুলো জাল ভিসা দিয়েছে বলেও দাবি করেন এজেন্সির মালিক। যে বিষয়গুলো সে আমাদেরকে দিছে, এই বিষয়গুলো সম্পূর্ণ সবগুলো ফেক। এবং লাস্টে যে পাসপোর্টগুলো ছিল নাইমুল ইসলাম সহ যে হুজুর, ওনার যে পাসপোর্টগুলো, ওনার পাসপোর্টগুলোতে ভিসা লাগাই নেই, কিন্তু সে আমাকে ভিসাটা এডিটিং করে পাঠায় আমার থেকে সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। এবং এই হুজুরি কিন্তু তখন আপনার ইয়েতে ছিল, এতে কাফে ছিল। মানে এমনভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, আমারও আসলে কোনো উপায় ছিল না। এখন এই চক্রের পাল্লায় পড়ে মনে করেন যে আমি নিজেও নিঃস্ব হয়ে গেলাম, আমার সাথে আর 5টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। কারণ আমি আসলে ন্যায় বিচার চাচ্ছি। এখন আমি যদি আসলে ন্যায় বিচার না পাই, আমার আত্মহত্যা ছাড়া আসলে কোনো উপায় নেই। কে এই শাহেদ, এবার তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায় শাহেদের বাড়ি সিলেটে, এখন থাকেন যুক্তরাজ্যে। বিদেশে বসেই দেশের মাটিতে জাল ভিসার ভয়াবহ এই জাল বিস্তার করেছেন তিনি। বহু মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতারণা করতে নিজের স্ত্রীকেও ছাড় দেননি শাহেদ। ভিসা দেওয়ার কথা বলে স্ত্রী ও তার আত্মীয়দের থেকে হাতিয়ে নিয়েছেন ৬০ লাখ টাকা, বিনিময়ে তাদেরকেও দিয়েছেন জাল ভিসা। যেহেতু আমার মনে হয়েছে একসাথে আমরা দুইজন যাই, দেশের বাইরে চলে যাবো, আমার ফ্যামিলিও একটু হবে। ৩০ লক্ষ টাকা দিচ্ছি। বাকি ৩০ লক্ষ টাকা আহমদ হোসেন চৌধুরী এবং ইব্রাহিম রামি, আমার আত্মীয়। আপনার কি ভিসা দিছে? আমাকেও কানাডা জাল ভিসা দিছে। মানে ওর কাজই কি এটা? এটা তার কাজই হচ্ছে প্রতারণা। শাহেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নারী, কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর তিনি জানতে পারেন তাদের বিয়ের সবকিছুই ভুয়া, কাবিনের কাগজও জাল। শাহেদ অন্য এক নারীকে বিয়ে করে চলে গেছেন যুক্তরাজ্যে। সে 2023 সালের অক্টোবরে তানজিনা নামক আরেক মেয়েকে কন্ট্যাক্ট ম্যারেজ করে ইউকে চলে গেছে। যাওয়ার পরে আমি বলতেছি আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। তখন সে আমাকে বলছে যে মামলা করে কোনো লাভ হবে না, আমি তো তোমাকে ফেক কাবিন দিয়ে দিচ্ছি। তখন তো আমার মাথা নোড়া পড়ছে, কারণ এর আগে তো আমি জানতাম না। শাহেদের প্রতারণার ফাঁদে পড়ে ভয়ানক বিপাকে পড়েছেন এই নারী, চাইলেন সঠিক বিচার। আমি খুবই মানবেতর জীবনযাপন করছি। আমার স্টুডেন্ট, আমি একটু কলেজের শিক্ষক, আমার একটা সম্মান ছিল, আমার সম্মানটুকু দুলা মিশিয়ে দিচ্ছে। আমার কি অপরাধ ছিল? আমি কি ক্ষতি করছিলাম? আমি কি বলবো? আমি বুঝতে পারতেছি না যে আমার মরা যাওয়া উচিত, এরকম মনে হইতেছে। বিদেশে বসে কাজের সহায়তায় এত মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন শাহেদ। খোঁজ নিয়ে জানা গেছে, দেশে শাহিদের অন্যতম সহযোগী তারই ফুফাতো ভাই রেজাউনুল আলম রাহাত, মা জাহানারা বেগম, বন্ধু ইমরান হুসাইন, বান্ধবী মনি বেগম ও ফারহানাস খন্দকার নামের এক নারী। শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন মুন্সি এয়ার ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শাহেদের অন্যতম সহযোগী রেজাউনুল আলম রাহাত, তার মা জাহানারা বেগম সহ 4 জন। রাহাতের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক পাসপোর্ট সহ মামলার গুরুত্বপূর্ণ আলামত। টাকা নিছে, টাকা নিয়ে ফেক ভিসা দিছে, এটা হলো মূল ঘটনা। টাকাগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করেছিল যেন ট্রেস না থাকে। বিভিন্ন জনের অ্যাকাউন্ট ব্যবহার টাকা নিছে, মূল ব্যক্তি টাকা নেয়নি।
একটা মামলা তদন্ত চলতেছে, ওটাতে কয়েকজন আসামি গ্রেপ্তার আছে, আলামত উদ্ধার আছে। শাহিদকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করা হয় সেই আবেদন করেছেন বিএনপি মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন। বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়। পরে এক ব্রিফিংয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিলের গ্রহণযোগ্যতা পাবে। এর আগে সকালে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত, দেয়া হয় আপিলের অনুমতি। এই আদালত আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় টানা ৩ দিন সাক্ষী হাজির করতে না পারাকে প্রসিকিউশনের ব্যর্থতা বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের নতুন দিন দেয়া হয়েছে ১০ নভেম্বর। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন ২ জন। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। পরে তাদের জেরা করেন পলাতক ৩ আসামির পক্ষে স্টেট ডিফেন্স এবং গ্রেপ্তারে থাকা চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী। প্রাথমিক বিদ্যালয় থেকে ডিগ্রি কলেজ পর্যন্ত নন এমপিও প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই জমায়েত হন কয়েকশো শিক্ষক। এ সময় তারা বলেন, কয়েকবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। অন্যদিকে জাতীয়করণের দাবিতে ২৩ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এছাড়া স্বীকৃতি এবং এমপিও ভুক্তির দাবি মানতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। একই জায়গায় এমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ করছেন আরেক পক্ষ। দেশের এলপি গ্যাসের বাজার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল। ২০১৯ সালে ফ্রেশ এলপি গ্যাস বাজারে আসার 5 বছরের মধ্যেই ব্র্যান্ডটি দেশের শীর্ষ এলপি গ্যাসগুলোর একটিতে পৌঁছায় বলে জানান এমজিআই চেয়ারম্যান। কক্সবাজারে অনুষ্ঠিত ফ্রেশ এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর সম্মেলনে তিনি এসব কথা বলেন। এমজি চেয়ারম্যান আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে শীর্ষে আনার ক্ষেত্রে বড় কৃতিত্বের দাবিদার ফ্রেশ এলপি গ্যাসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অংশীদারদের পরিশ্রম এবং গ্রাহকদের আস্থা। ভবিষ্যৎ উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে মোস্তফা কামাল বলেন, পরিশ্রমই ভবিষ্যতের ভিত্তি, সবাই মিলে এগিয়ে গেলে জয় নিশ্চিত। কক্সবাজারের ইনানীতে ফ্রেশ এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর সম্মেলনে আরও বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক তানভীর আহমদ মোস্তফা সহ অন্যান্য পরিচালকবৃন্দ। সম্মেলনে সারা দেশ থেকে ২৫০ জন ফ্রেশ এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অংশ নেন। বাংলাদেশে এলপিজি ব্যবসা বিগত ৮-১০ বছরে আগের তুলনায় অনেক বেশি গতিতে বৃদ্ধি পেয়েছে। আপনারা নিশ্চয়ই জানা আছে জাইকে ফোরকাস্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের এলপিজি মার্কেট প্রায় ২৫ থেকে ৩০ লাখ টনে পৌঁছবে এবং ২০৪০ সালের মধ্যে এটি প্রায় ৫০ লাখ টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। এই অগ্রগতির সঙ্গে তাল নিয়ে আমরা অবকাঠামো সম্প্রসারণের কাজে অব্যাহত রেখেছি। আশা করি আপনার ব্যবসার একই ধরনের প্রবৃদ্ধি বয়ে আনবে, যা বাংলাদেশের বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। সেখান থেকে উৎসবের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, দুবলার চরের রাস উৎসবে কি কি আয়োজন চলছে একটু জানাবেন এবং উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটাও যদি একটু বলেন। নুসরাত, আপনি জানেন যে 3 দিন ব্যাপী যে দুবলার চরে শতবর্ষী রাস উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে গতকালকে এবং আজকে যে সেই রাস উৎসবের দ্বিতীয় দিন চলছে। আজকে কিন্তু সকাল থেকে যে পূজা অর্চনা
সহ যে এখানে মন্দির অস্থায়ী একটি মন্দির রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে পূজা অর্চনা এবং মানতের যে কাজগুলি রয়েছে সেগুলি করছে। তবে এই রাস উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, বিশেষ করে কোস্টগার্ড, নৌবাহিনী এবং র্যাব, পুলিশ, আনসার বাহিনী এবং বন বিভাগের পক্ষ থেকে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনাকে আমি যদি একটু দেখাই, এখানে এই যে মন্দির সেখানে কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে, বিশেষ করে কৃষ্ণ এবং রাধার যে মূর্তি সেটি কিন্তু তৈরি করা হয়েছে। তো আমি এই বিষয়ে এখানকার যে পুরোহিত রয়েছেন এই মন্দিরে তার সাথে একটু কথা বলবো। এখানকার এই কি অবস্থা, পুণ্যার্থীর অবস্থা কেমন? নমস্কার, আমি তরুণ আচার্য। আমি এই দুবলাচর রাস মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছি বিগত 15 বছর। তো এখানে ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে সুন্দরবনের দুবলাচর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক। শুধু অবৈজ্ঞানিক সংরক্ষণ নয়, মহাস্থানগড় প্রত্নস্থাপনার আদি চরিত্র নিয়ে কোনো গবেষণাই হয়নি, মানা হয়নি ভেনিস চার্টার অনুযায়ী সংরক্ষণ আইন। তাই এই দুর্গ নগরীর 135টি প্রত্নস্থাপনা সংরক্ষণকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক এবং অন্যায়। দেশের প্রত্নস্থাপনা সংরক্ষণ ব্যত্যয় নিয়ে পার্থ সঞ্জয়ের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। পুনর্বর্ধনের রাজধানী, খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রতিষ্ঠিত এই নগরের বিস্তৃতি ছিল মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে সেন রাজবংশ পর্যন্ত। বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এই নগরীর বাঁকে বাঁকে ইতিহাস। সে ইতিহাসের আদি রূপটি বদলেছে গেল প্রায় 50 বছর ধরে চলা অবৈজ্ঞানিক সংরক্ষণে। গবেষকরা একে অন্যায় বলছেন। এই দুর্গ প্রাচীরেই পুরনো ইট সরিয়ে নতুন ইটের ব্যবহারে বদলে দেয়া হয়েছে আদি প্রাচীরের আদলটি। এটাতে এখন লাইম সুরকি দিয়ে গাঁথা হয়, এটা ছিল কাদামাটির গাঁথনি। তাহলে দুইটাই বড় পরিবর্তন ঘটে গেল, কিন্তু ড্রাস্টিক সমস্ত ইটের নতুন ইট দেয়া, ইভেন ABCD লেখা ইট দেয়া, এটা খুবই অন্যায় বটে, অবৈজ্ঞানিক তো বটেই। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক ও গবেষক মোহাম্মদ মোশাররফ হোসেন। মহাস্থানগড় যদি বলি একটা দুর্গনগরী, সেই কাঠামোটা আছে, কিন্তু এর যে আদি চরিত্র কি ছিল এ তো কোনো গবেষণাই হয়নি। এক নম্বর হলো যে মহাস্থানগড়ের কোনো কম্পাইল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট এখনো হয় নাই। তাহলে কিসের ভিত্তিতে এই কনজারভেশনগুলি করা হলো? 135 স্থাপনার অন্যতম গোবিন্দ ভিটা, তোতারাম পণ্ডিতের ধাপ, বাসুবিহার কিংবা লোকগাথার বেহুলার বাসর ঘর, সব স্থাপনাতেই কম বেশি একই চিত্র। এই ইটগুলো দেখে কি মনে হচ্ছে এই ইটগুলো 2500 বছরের পুরনো ইটের আদি রূপের মতো? না, গবেষকরা তাই বলছেন। কখনো পূর্ণ ইট, কখনো আধা ইট বা ভাঙা ইট ব্যবহার করে উধাও করে দেয়া হয়েছে প্রত্নতত্ত্ব স্থানটির আদি নিদর্শনটি। আপনি দেখেছেন দুর্গ প্রাচীরের ক্ষেত্রে যেটা ঘটেছে, গোবিন্দ পিতার ক্ষেত্রে ঘটেছে, যেটা বহুল আলোচিত বেহুলার বাসর ঘর গোকুল মেডো ঘটেছে, ভাসুবিহার এবং তোতারাম পণ্ডিতের বাড়ি এটা ঘটেছে। তোতারাম পণ্ডিতের ধাপে খনন কাজ শুরু হয় 1979 সালে। মেলে একটি বৌদ্ধ বিহার ও 2টি বৌদ্ধ মন্দিরের অংশবিশেষ। এই প্রত্নস্থলে 6 মৌসুমে খনন পরিচালিত হয়। তবে সরেজমিনে সংরক্ষণ ছবিতে 7ম শতকের এই প্রত্ন ইতিহাসটির সুরক্ষার দুর্বলতা প্রথমে চোখে পড়ে এখানে বৃষ্টির পানি জমে থাকার চিত্রে। অ্যাজ ইট ইজ যদি শুধু রিপেয়ার করি তাহলে সেটা ওরকম কোনো কোনো ক্ষেত্রে যদি একটু নিচু থাকে, এখন এটা তো একদম ন্যাচারালি এরকম আমি পেয়েছি, চেঞ্জ করি না। এখানে বৃষ্টির পানি জমতে পারে, তবে এই বৃষ্টির পানি জমাটা খুব একটা সমস্যাজনক না। এই দুর্গ নগরীতেই ঐতিহাসিক মুসলিম ধর্ম প্রচারক শাহ সুলতান বলখি মহিষাওয়ারের মাজার শরীফ, অথচ প্রাচীন এই মাজারের কোনো আদি বৈশিষ্ট্যই অবশিষ্ট নেই। এটার সঙ্গে অনেক ধরনের বিষয় আসে সম্পৃক্ত আছে এবং এটা সুদূর অতীত থেকে এইটার প্রতি ধর্মপ্রাণ মানুষের এক ধরনের আলাদা একটা আবেগঘন ব্যাপার আছে। প্রত্ন গবেষক অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান বলছেন, পরিবর্তন করতে গিয়ে নতুন নতুন ভুল তৈরি হচ্ছে। অনুসরণ করা হয়নি ভেনিস চার্টারের সংরক্ষণ নীতি। ভেনিস চার্টার বলেন আর অ্যান্টিকুইটি অ্যাক্টের আমাদের যে কনজারভেশন রুলস আছে সেগুলোতে কিন্তু এটা নেই। যে জিনিস প্রত্নবস্তু পাবো
তার অবয়ব ঠিক রেখেই সংরক্ষণ করতে হয়। তাই বছরের পর বছর ধরে সংরক্ষণের নামে মহাস্থানগড় প্রত্নদুর্গতে কেবল ক্ষতই যুক্ত হয়েছে। পার্থ সঞ্জয়, ৭১, মহাস্থানগড়, বগুড়া। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।